হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সেভেস 420 আজকে আমরা একটা অসাধারণ সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যেটা 2024 সালের সেপ্টেম্বর মাসে মুক্তি পেয়েছে, মানে খুব বেশি পুরনো সিনেমা নয়। এবং এই সিনেমাটির নাম হচ্ছে অফিসার ব্ল্যাক বেল্ট। আর এই সিনেমাতে আমরা দেখবো হচ্ছে আমাদের যে নায়ক, যার নাম হচ্ছে জং, সে একজন পাবজি প্লেয়ার এবং সে তার 3 বন্ধুর সাথে পাবজি খেলতো। কিন্তু একদিন হয় কি, তার কাজ দেখে রিয়েল লাইফে তাকে পুলিশে নেওয়া হয় এবং তাকে রিয়েল লাইফে অপারেশন করতে হয়। খুবই ইন্টারেস্টিং একটা সিনেমা, স্টোরি লাইন অনেক ভালো। আমি আশা করছি সিনেমাটি তোমাদের পছন্দ হবে। সিনেমাটির IMDb রেট হচ্ছে 10-এ প্রায় 7 এবং এটা একটা অ্যাকশন কমেডি সিনেমা। আর গাইস, ভিডিওটা স্টার্ট হওয়ার পূর্বে একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে, সেটা হচ্ছে আমি একটা গেমিং চ্যানেল খুলেছি। নর্মালি আমি যখন ফ্রি থাকি তখন আমি পিসি গেমস খেলি, তো এই পিসি গেমস গুলোই আমি রেকর্ড করে তোমাদের জন্য ইউটিউবে আপলোড করেছি, যাতে আমি গেম খেলে যে মজাটা পাচ্ছি তোমরা দেখেও ঠিক একই রকম মজা পাও। তো আমি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে ওই গেমিং চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই গেমিং চ্যানেলটা এই ভিডিওটা দেখার পরে ঘুরে এসো। আর ভিডিও দেখার পর আমি আবারও মনে করে দেবো এই গেমিং চ্যানেলের কথা, সমস্যা নেই। তো যাই হোক, এখানে একটা ব্রেক রয়েছে, তোমরা যাও ডিসক্রিপশনে, ওখান থেকে ডুরাশনে ক্লিক করে মূল ভিডিওতে যাও, ঠিক আছে? বিজ্ঞাপন দেখার দরকার নেই। আর ভিডিও শেষে আমি মনে করিয়ে দেবো এই গেমের চ্যানেলের কথা। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে PSG। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে SAVAGE100, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো এই সিনেমার মূল কনসেপ্টটা হচ্ছে, দক্ষিণ কোরিয়াতে পুলিশ বা গোয়েন্দা সংস্থার মতো আরেকটা অর্গানাইজেশন রয়েছে। ফর এক্সাম্পল, ধরো তুমি ধর্ষণ মামলার আসামি, তো তোমার কেস চলছে আদালতে, তুমি জামিনে হয়তো বাইরে রয়েছো, কিন্তু তোমার পায়ে সবসময় ট্র্যাকার লাগানো থাকবে। এছাড়াও তুমি ধরো ধর্ষণ মামলায় তুমি 20 বছরের জেল খেটে বাইরে বেরিয়েছো, তারপরেও পরবর্তী 2 থেকে 5 বছর তোমার উপর নজরদারি করা হবে এবং তোমার পায়ে একটা ট্র্যাকার লাগানো হবে এবং ওই ট্র্যাকারটা রেগুলারলি তোমার চার্জ দিতে হবে, যাতে ওই অর্গানাইজেশন বা গোয়েন্দারা বুঝতে পারে তুমি কোথায় রয়েছো, এবং রেগুলারলি তোমার উপর চেকিং করা হবে। কিন্তু কিছু কিছু অপরাধী করে কি, তারা জেল থেকে বেরোনোর পরে সেই ট্র্যাকার গুলো আর চার্জ দেয় না বা ওই ট্র্যাকার গুলো খুলে ফেলে, আর তখন তাদেরকে ধরা হয়। আর এই কাজটাই পাবে হচ্ছে আমাদের জং। এবং এটা যে কত সুন্দর একটা সিস্টেম, এবং এরকম সিস্টেম আমাদের দেশেও যে থাকা উচিত, বা সন্দেহজনক যারা রয়েছে, যারা খারাপ রয়েছে, তাদের পায়ে ট্র্যাকার লাগানো থাকবে, রেগুলারলি ওদের উপর ইনভেস্টিগেশন করা হবে। খুবই ভালো একটা সিস্টেম। কিন্তু আমাদের দেশে যারা ওপেন আসামি, তারাই তো মনে করো যে সবচেয়ে বড় ক্ষমতা নিয়ে চলাফেরা করে, তাদের আর কি হবে। তো যাই হোক, সিনেমা কনসেপ্ট বললাম, এবার চলো আমরা মূল সিনেমার কাহিনীতে যাই। তো সিনেমার শুরুতে আমাদের পরিচয় করানো হয় জং ডোর সাথে। আর তার জীবনের একটাই লক্ষ্য, রেস্টুরেন্ট দেখবে এবং লাইফটাকে ফুল মতো এনজয় করবে। মানে লাইফে সুস্থ থাকতে গেলে, শান্তিতে থাকতে গেলে নিজের পছন্দ মতো কাজ করতে হবে। আর ইতিমধ্যে সে মনে করো শখে শখে ক্যারাতে এবং তাইকোয়ানদের মতো মার্শাল আর্টে ব্ল্যাক বেল্ট পেয়েছে, এবং সে অনায়াসে যে কারোর সাথে জিতে যায় বলে তার সমকক্ষ প্রতিপক্ষরা তার সাথে মনে করো যে ফ্রেন্ডলি ফাইটও চাপে থাকে। আর অবসর সময় সে তার বন্ধু বান্ধবদের সাথে পাবজি খেলে, এবং দক্ষিণ কোরিয়াতে পাবজি কিন্তু খুবই জনপ্রিয় একটা গেম, আর সে পাবজিতেও খুব প্রো লেভেলের একটা গেমার। তো যাই হোক, একদিন সে তার বাকি 3 বন্ধুর সাথে পাবজি খেলছিল। আর তোমরা যারা ফ্রি ফায়ার পাবজি খেলো না, তারা বুঝতে পারবে না ব্যাপারটা। আসলে মনে করো এটা এমন একটা গেম যেখানে আমরা তোমার রিয়েল লাইফের 4 বন্ধু একসাথে খেলতে পারবে, এবং তোমার মতো আরো অনেক রিয়েল পার্সন যারা রয়েছে, যারা বিভিন্ন কম্পিউটারে বা মোবাইলে খেলছে, তারা ওই মনে করো একই প্লেসে নামিয়ে দেওয়া হবে যে যাকে মেরে জিততে পারো। মানে অনেক ইন্টারেস্টিং একটা গেম। তো যাই হোক, আমাদের জং ডো, আমাদের হিরো যখন পাবজি খেলছিল, তখন তার ফোনে তার বাবার কল আসে, আর সে তার বাবার দোকানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এবং তার বাবা একটা ছোটখাটো রেস্টুরেন্ট চালান, আর লোকবল কম থাকার কারণে জংকে মাঝে মাঝে খাবার ডেলিভারির কাজগুলো করতে হয়, এবং বাবার কাছ থেকে ডেলিভারির প্যাকেটগুলো নিয়ে সে অর্ডারগুলো বাড়ি বাড়ি পৌঁছে দেয়। তো যাই হোক, আজকের শেষ অর্ডারটা ছিল একটা সেলুনের মালিকের, আর সে ছিল জং এর পূর্ব পরিচিত। তো যাই হোক, জং করে কি মহিলাটিকে ওই অর্ডারটি হ্যান্ড ওভার করে, আর তারপর জং নিজে থেকে ওই মহিলাকে একটা বিয়ারের ক্যান উপহার দেয়। আর এই ব্যাপারে খুশি হয় ওই মহিলা জংকে পরের সপ্তাহে চুলের কালারটা টাচ আপ করানোর জন্য তার কাছে আসতে বলে। মানে ওর চুলের কালারটা একটু ফিকে হয়ে গিয়েছে, এসো ঠিক করে দেবো। তো জং খুশি হয়ে তাকে থ্যাংক ইউ বলে চলে যায়। আর এইদিকে 3 বন্ধু তোকে বারবার কল করছিল গেমে
জয়েন করার জন্য। তো জং করে কি সাইকেল দ্রুত প্যাডেল মারতে থাকে যাতে তাড়াতাড়ি পাবজি খেলতে পারে বাসায় গিয়ে। আর এখানে একটা কথা বলি, চায়না, জাপান এবং কোরিয়া ওরা কিন্তু আমাদের মতো ফুইটা নিতে চলে না যে দামি দামি মোটরসাইকেল কিনবে। ওরা সবাই এই ধরনের সাইকেল ইউজ করে, চার্জিং সাইকেলগুলো ইউজ করে। এর ফলে কি হয়, ওদের পরিবেশটাও সুন্দর থাকে, কোনো বাড়তি শব্দও হয় না, এবং ওদের প্রায় 90% চার্জিং ভেহিকেল ইউজ করে, গাড়ি বা তোমার মোটরসাইকেল যেটা পড়ো চার্জিং, এই কারণে ওদের পরিবেশটা ঠান্ডা থাকে আর কি। তো যাই হোক, ও যখন রাস্তায় যাচ্ছিল তখন হঠাৎ ওর একটা গলিতে নজর পড়ে যেখানে দুজন লোকের মারামারি হচ্ছিল। একজন ছিল হচ্ছে কয়েদি, আরেকজন ছিল হচ্ছে পুলিশ। তবে ওই কয়েদি সুযোগ বুঝে সামনে পড়ে থাকে একটা বিয়ারের কাচের বোতল নিয়ে পুলিশের মাথায় মারে এবং এরপর ভাঙা অংশটি তার পেটে ঢুকিয়ে দেয়। তো এই দৃশ্য দেখে আমাদের জং তো দ্রুত এগিয়ে আসে এবং ওই ক্রিমিনালটাকে মেরে সে ল্যাটাফেটা করে মাটিতে ফেলে দেয়। আর ওই সময় সে লক্ষ্য করে ক্রিমিনালের পায়ে একটা ইলেকট্রনিক ডিভাইস লাগানো রয়েছে। তো যাই হোক, এরপর ওই আহত পুলিশ অফিসারটা জংকে ওই ক্রিমিনালটাকে ধরার জন্য এবং ওর জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানায় এবং তারপর জংকে তার সাহসিকতার জন্য সিওল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট প্রবেশন থেকে ওকে পুরস্কৃত করা হয়। আর তখন এখানে জংয়ের সাথে পরিচয় হয় এই ইলেকট্রনিক মনিটরিং ডিভিশনের ইনচার্জ কিম সোন মিনের সাথে। মানে যেমন পুলিশ রয়েছে, গোয়েন্দা রয়েছে, সেরকম এটা হচ্ছে ইলেকট্রনিক মনিটরিং ডিভিশন, যেখানে টেকনোলজির মাধ্যমে সন্ত্রাসীদের উপর বা সাসপেক্টদের উপর রেগুলারলি নজর রাখা হয়। তো যাই হোক, সে করে কি জংকে তার অফিসে নিয়ে যায় এবং বলে এই শহরে প্রায় 5000-এর মতো ক্রিমিনালের পায়ে এই ধরনের ইলেকট্রনিক অ্যাংলেট লাগানো রয়েছে এবং এইসব অপরাধীদের মধ্যে বেশিরভাগই খুন, ধর্ষণ সহ নানা ধরনের ক্রাইম করেছে। হয় তারা কিছু মানুষ জামিনে বাইরে রয়েছে বা প্যারোল পিরিয়ডে বাইরে রয়েছে, কিংবা কেউ কেউ একেবারে তাদের পূর্ণ সাজা ভোগ করে বাইরে রয়েছে। আর আমাদের কাজ হচ্ছে তাদের উপর মনিটরিং করা এবং তাদের পায়ে যে ইলেকট্রনিক ডিভাইস রয়েছে সেটার মধ্যে জিপিএস থাকায় খুব সহজে আমরা তাদেরকে ট্র্যাক করতে পারি। তো এখানে কিম নামের অফিসার জংকে জানায় কালকে সে যে অফিসারকে হেল্প করেছে সেও মার্শাল আর্টে অনেক দক্ষ, কিন্তু কালকের হাতাহাতির কারণে সে খুব ভালো রকম ভাবে আহত হয়ে পড়েছে। তো এই মুহূর্তে তার কোনো রিপ্লেসমেন্ট আমরা খুঁজে পাচ্ছি না। আর তাছাড়া আমাদের এই সেক্টরের লোকবল খুব কম, কিন্তু আমাদের নজরদারি করতে হয় অনেক বেশি। আর আমাদের যে কয়জন দক্ষ অফিসার রয়েছে তারা অলরেডি ব্যস্ত রয়েছে, তাদের এক্সট্রা কোনো কাজ আমরা এই মুহূর্তে দিতে পারছি না। তো তুমি যদি চাও, আমি তোমাকে রিকোয়েস্ট করব, তুমি কি কয়েকদিনের জন্য আমাদের মার্শাল আর্ট অফিসার হিসেবে জয়েন করবে? আর এখানে লক্ষ্যে এই সব অফিসারদের কাছে কিন্তু পিস্তল থাকে না, থাকে হচ্ছে তোমার ওই যে ইলেকট্রিক ডিভাইস, আর হচ্ছে মার্শাল আর্টে দক্ষ হতে হবে। এবং এই টিমের কাজ হচ্ছে যেসব কয়েদিরা ছাড়া পেয়েছে বা প্যারোলে রয়েছে বা জামিনে রয়েছে এবং তারা যেন কোনো ধরনের অপরাধ না করে সেটার আগেই অপরাধীরা কি করছে না করছে এটা ট্র্যাকিং করে অপরাধ আটকে দেওয়া। তো জং এটা শুনে বলে ঠিক আছে, আমি ভেবে জানাবো। তো এরপর জং করে কি ব্যাপারটা নিয়ে তার বাবা এবং বন্ধুদের সাথে আলোচনা করে। তো জং এর বাবা বলে যদি তোমার মন থেকে এই কাজ করার ইচ্ছা জাগে তাহলে তুমি করতে পারো, কোনো আপত্তি নেই, ডেলিভারির কাজ আমি অন্য কাউকে দিয়ে করিয়ে নেবো। আর ওর বন্ধুরা বলে নিশ্চয়ই তুই এই কাজে মন বসাতে পারবি, আমরা পাবজি প্লেয়ার না। তো জং ঠিক করে সেই কাজটা করবে। তো এরপর জং করে কি ওই প্রফেশন অফিসে গেলে অফিসার কিম তাকে বাকি সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেয়। তো জং এখানে ডং উন নামের একজন সুপারভাইজারের কাছ থেকে কিভাবে কাজ করতে হবে সেটা ট্রেনিং শিখে নেয়। তো এখানে কি করতে হবে, তোমার কম্পিউটারের সামনে বসে থাকতে হবে। ধরো তোমার আন্ডারে 50 জন ক্রিমিনালের লিস্ট দেওয়া হয়েছে বা 50 জনের যে জিপিএস ট্র্যাকিং এর সেটার ইন্ডিকেটর দেওয়া হয়েছে। তো তোমাকে দেখতে হবে মনিটরে কিছু সবুজ রঙের চিহ্ন রয়েছে, তার মানে হচ্ছে এগুলো ক্রিমিনালদের চিহ্ন, 50টা ক্রিমিনালের চিহ্ন। এদের মধ্যে কেউ 10 বছরের বাচ্চা মেয়েকে ধর্ষণ করেছে, কেউ নিজের মা বাবাকে খুন করেছে, কেউ মুক্তমুখ করেছে, এবং তাদের গতিবিধি নজর রাখার জন্য এই সমস্ত লোকের পায়ে ইলেকট্রনিক ডিভাইস লাগানো। কিন্তু ওই অ্যাংলেটের চার্জ বা ইলেকট্রনিক ডিভাইসের চার্জ যদি 30%-এর নিচে চলে যায় তখন সেই চিহ্নগুলো সবুজ থেকে পাল্টে হয়ে যায় হচ্ছে হলুদ। আর তখন এই অফিস থেকে তাদেরকে কল করা হয় এবং তাদেরকে বলা হয় অ্যাংলেটের ব্যাটারি চার্জ করার জন্য। যদি তারা সহযোগিতা করে তাহলে তো ভালো, কিন্তু যদি তারা সহযোগিতা না করে এবং তারা যদি চেষ্টা করে যে ওই অ্যাংলেটের ব্যাটারি চার্জ শেষ হয়ে যাবে, তারা ইচ্ছা মতো চলবে, তখন সেখানে জংকে যেতে হবে, প্রয়োজনে বুঝাতে হবে, প্রয়োজনে হাতাহাতি করতে হবে, যা করা যায় করতে হবে। তো এরপর জং কাজ বুঝে যখন কম্পিউটারের সামনে বসে, প্রথমে তো তার মনে করো কাজে আসছে না, খালি মনিটর দিকে তাকিয়ে থাকতে হয়, কিন্তু হঠাৎ করে কম্পিউটার স্ক্রিনে দেখা যায় 30 নম্বর যে অপরাধী রয়েছে তার আইকনটি হলুদ হয়ে গিয়েছে। ওই অপরাধীর অ্যাংলেটের চার্জ 30%-এর কম হয়ে গিয়েছে। তো এরপর জং করে কি ওই অপরাধীর ডিটেলস বের করে তার ফোন নাম্বারে কল করে এবং ফোন নাম্বারে কল করে জং খুব নম্রভাবে তার নিজের অ্যাংলেটটি চার্জ করতে বলে। কিন্তু অন্যদিক থেকে তখন অপরাধী ওর কোনো উত্তর না দিয়ে ফোনটা কেটে দেয় এবং এরপর যখন আবারও জং কল করে তখন ওই অপরাধী বা সাসপেক্ট করে কি কল রিসিভ করে অকথ্য ভাষায় গালাগালি করে এবং ফোনটা রেখে দেয়। তো এরকম দুইবার হওয়ার পরে জংয়ের তো সন্দেহ হয় এবং জং করে কি অফিসার কিমকে গিয়ে জানায়। আর কিম যখন ওই ক্রিমিনালের ডিটেলসটা বের করে সে জানতে পারে ওই ছেলেটা 7 বছর জেল খেটে 3 মাস আগে জেল থেকে বেরিয়েছে এবং সে একটা মেয়েকে ধর্ষণের জন্য জেলে এসেছিল। তো ওকে ধরতে হবে, ঘটনা তো ভালো না। তো জং করে কি বুলেট প্রুফ জ্যাকেট পরে রেডি হয়ে যায়, সাথে বডি ক্যামেরা এবং শক দেওয়ার জন্য টেজার গান নেয়। আর জং রিয়েল লাইফে অ্যাকশনে নামবে এটা ভেবে জং খুব উৎসাহে টকবক করে ফুটতে থাকে। আর এখানে লক্ষ্য জংকে কিন্তু মানিয়েছে পুলিশ হিসেবে, হ্যাঁ সেই লেভেলের, মানে পুরুষই লাগে আর কি। নর্মালি অন্য কোরিয়ান নায়ক টায়ক যে দেখি একটু মেলি ভাব বা বিটিএস টাইপের, এখানে মনে করো জক একবারে চেহারাও সুন্দর বিটিএস এর মতো, কিন্তু অ্যাটিটিউডও মনে করো একবারে পুরোপুরি পুরুষদের মতো। তো যাই হোক, আমাদের জং তো এই ধরনের একটা থ্রিলি চেয়েছিল এতদিন, সে সম্পূর্ণ রেডি হয়ে কিমের সাথে সেই ছেলেটার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তো এখানে অফিসার কিম ওই ছেলেটার সম্পর্কে আবারও বলা শুরু করে। সে
সে 13 বছরের একটা মেয়েকে ধর্ষণে দেয় 7 বছর জেল খেটেছে। আর ওর সর্বশেষ জিপিএস ট্র্যাক অনুযায়ী ও এখানেই ছিল। তো গাড়ি থেকে নামার পরে জং করে কি পুরো এলাকা ভালো করে দেখে এবং সে কিমকে জানায়, আমি এই এলাকায় এর আগেও অনেকবার এসেছি, এই এলাকাটা আমি ভালো করেই চিনি, কারণ এখানে আমি ডেলিভারি করতে অনেকবার আসতাম। আর এরপর জং কিমকে বলে, একটা জিনিস খেয়াল করুন, এই সোসাইটিতে থাকা প্রত্যেকটা জানালার উপরে কিন্তু লোহার গ্রিল লাগানো রয়েছে, কিন্তু একটা জানালার উপরে গ্রিল লাগানো নেই। তার মানে এটাই হয়তো অপরাধীর বাড়ি হবে, যাতে সে যদি কেউ দরজা দিয়ে আসে জানলা দিয়ে পালাতে পারে। তো অফিসার কিম তখন বলে, আচ্ছা ঠিক আছে, তুমি বাইরে থাকো, ওকে ধরার জন্য আমি উপরে যাচ্ছি দরজায়। কিন্তু ততক্ষণে ওই ছেলেটা করেছে কি, আরেকটা কম বয়সী মেয়েকে মনে করে ঘরে নিয়ে এসেছে রেপ করার জন্য। মেয়েটা সাহায্যের জন্য চিৎকার করতে থাকলে তখনই কিম দরজায় ধাক্কা মারে আর মেয়েটাও কোনো রকমের দরজাটা খুলে দেয়। কিন্তু তখন ওই অপরাধী করে কি, জানালা দিয়ে লাফ দিয়ে দেয়। তবে ছেলেটা লাফ মেরে নিচে আসতেই দেখে সেখানে জং বসে রয়েছে এবং এখানে জং করে কি খুবই সহজে ওই ছেলেটার একবারে মেন পয়েন্টে, মনে করে বিচিতে মেরে শুইয়ে দেয় আর ছেলেটি যন্ত্রণায় কাতরাতে থাকে। আর যাদের এটা আছে তারা বুঝতে পারবে, ছোটবেলায় ক্রিকেট খেলতে গিয়ে যাদের লেগেছে তারা বুঝতে পারবে, একবারে চোখে শস্যের ফুল দেখা যায়। তো এখানেই জং শান্ত হয় না, সে করে কি টিজারের শক দিয়ে, ইলেকট্রিক টিজারের শক দিয়ে করে কি ওই ছেলেটিকে অজ্ঞান করে অ্যারেস্ট করে ফেলে। আর তারপর অফিসার কিম এসে জং এর অনেক প্রশংসা করে আর এর ফলে যেটা হয়, জং তার কাজে আরো মনোযোগী হয়ে ওঠে। আর এরপর এরকম আরো একজনের ডিভাইসের ব্যাটারি কমে আসায় তার জিপিএস ট্র্যাক করে সবাই তাকে ধরতে যাচ্ছিল। আর ওই লোকটার দায় ছিল হচ্ছে সে ছোট ছোট স্কুলের বাচ্চাদেরকে ফুসলিয়ে ফাসলিয়ে মনে করো রেপ করতো বা এই ধরনের কোনো একটা কিছু। এবং সে যেটা করতো, সে স্কুলের সামনে গিয়ে মেয়েদের মনে করো টার্গেট করতো, টাকা পয়সা খাওয়ার লোভ দেখিয়ে তারপর মনে করো যে বাগিয়ে নিত। তো একটা স্কুলের সামনে গিয়ে ওই লোকটা অশ্লীল ইশারা করছিল মেয়েদেরকে, কিন্তু জং হাতে নাতে তাকে গিয়ে ধরে ফেলে এবং অ্যারেস্ট করে পুলিশদের কাছে পাঠিয়ে দেয়। তো অফিসার কিম জং এর কাজে খুশি হয়ে রাতে একটা ছোট পার্টির আয়োজন করে। বাট জং বলে, আজকে তো আসলে আমার বন্ধুদের সাথে দেখা করার কথা ছিল। তবে এরপর জং এক মুহূর্ত ভেবে অফিসার কিংকে বলে, আপনি যদি পারমিশন দেন তাহলে আমার বন্ধুদেরকে আমি আনতে পারবো পার্টিতে। তো অফিসার কিম হ্যাঁ বলে দেয়। আর এরপর জং করে কি তার 3 বন্ধু, মোট 4 জন একসাথে নিয়ে এসে অফিসার কিমের সাথে দেখা করে রেস্টুরেন্টে। তো এখানে যে চশমা লাল জ্যাকেট পরা ছেলেটা ছিল সে নিজের পরিচয় দেয় রাইটার কেং নামে, আর মোটা ছেলেটার নাম হচ্ছে ময়েশ্চার, আর যে আরেকটা ছেলে তার নাম হচ্ছে আর্থওয়াক। এখানে সবাই তাদের মনে করো গেমের নাম বলে আর কি, ওরা পাবজি নিয়ে এত বেশি অবজেসড, গেমের নাম বলে দিচ্ছে। তো পরিচয় শেষ হওয়ার পর ওরা সবাই করে কি লম্বা একটা খাবারের লিস্ট করে, ফাও খেতে এসেছে। আর তারপর রাইটার কিং অফিসার কিংকে জিজ্ঞাসা করে, এত পেশা থাকতে আপনি এই পেশা বেছে নিলেন কেন? তো অফিসার কিং তখন জানায়, ছোটবেলায় গাড়ির ধাক্কায় আমার অ্যাক্সিডেন্ট হয় আর আমি তখন সেখানে আটকা পড়ে যাই এবং 10 বছর বয়সে আমি মৃত্যুকে চোখের সামনে দেখতে পাচ্ছিলাম। আর তখন সেখানে পুলিশ উপস্থিত হয়ে গাড়ির দরজা ভেঙে আমাকে উদ্ধার করে। আর এই ঘটনার পরে আমার বাম পায়ে চোট লাগে, যে কারণে এখন আমি কিছুটা খুঁড়িয়ে হাঁটি। তবে ওই অ্যাক্সিডেন্ট থেকে উদ্ধার হওয়ার পরে আমি সিদ্ধান্ত নেই যে আমি বড় হয়ে পুলিশ অফিসার হবে এবং মানুষদেরকে সেবা করব। তবে ওই দুর্ঘটনার কারণে আমার এই দুর্বল পা নিয়ে আমি তো আর দোষীদের পিছনে দৌড়াদৌড়ি করতে পারবো না। তো এই জন্য আমি ডাইরেক্ট ওই পুলিশে জয়েন না করে এই প্রফেশন অফিসারের পোস্টে জয়েন করি। আর এখন যত দিন যাচ্ছে আমার এই কাজটার প্রতি মায়া এবং ভালোবাসারও বৃদ্ধি পাচ্ছে, এর সাথে দায়িত্ববোধ অনেক বেড়ে যাচ্ছে। তো যাই হোক, পার্টি শেষ করে যখন বের হতে লাগে তখনই অফিসার কিমের ফোনে অফিস থেকে কল আসে এবং তাকে জানানো হয় 20 বছর ধরে খুনের অপরাধে জেল খাটা যে আসামি গত 4 মাস আগে মুক্তি পেয়েছে তার ডিভাইসের ব্যাটারি 30% কম হয়ে গিয়েছে, কিন্তু সে ফোনে রেসপন্স করছে না। তো এটা শুনে কিম, জং এবং তার 3 বন্ধু ওই একসাথে লোকটাকে ধরার জন্য বেরিয়ে পড়ে এবং ঘটনাস্থলে পৌঁছে কিম এবং জং বাকি যে 3 জন রয়েছে ওদেরকে গাড়িতে থাকারই পরামর্শ দেয় আর ওরা দুজন যায় কয়েদিকে ধরতে। তো অফিসার কিম আর জং কিছু দূর যাওয়ার পরে তারা বুঝতে পারে এই কয়েদি তার অ্যাংলেটও খুলিয়ে ফেলেছে আর এ কারণে তার সিগন্যালটা এখন ট্রেস করা যাচ্ছে না। তো জংরা যেহেতু সিগন্যাল ধরতে পারছে না, এ কারণে ময়েশ্চার তখন বলে, আমার কাছে তো একটা ড্রোন আছে, এই ড্রোন ধরে আমি অপরাধীকে খুঁজে বের করে দিই। এরপর ড্রোন ওড়িয়ে তারা অপরাধীর অবস্থান দেখতে পায় আর ড্রোনের সাহায্যে কয়েদিকে খুঁজে পেয়ে জং করে কি তার জুডোর মারপ্যাচে ফেলে ওকে মাটিতে ফেলে দেয়। বাট তখনই ওই লোকটা তার হাতের সামনে একটা ছুরি পায় আর সেটা সে গলায় ঠেকিয়ে জংকে ব্ল্যাকমেইল করে এবং তাকে ফিরে যেতে বলে। তো জং আর অফিসার কিম দুজনই দোটানায় পড়ে যায়। তো এখানে এই অপরাধী যেটা বলে যে আমি 20টা বছর জেল খেটে এসেছি, তাহলে এখন আমি একটা সাধারণ মানুষের মতো জীবন কাটাতে পারবো না? সবাই আমাকে আলাদা নজরে দেখে, সবাই আমাকে অপমান করে আর তোমরাও আমাকে এরকম একটা চাপে রেখেছো, এই জন্য আমি আমার নিজের জীবনে শেষ করে ফেলবো। তো জং এই বিষয়টা বুঝতে পারে এবং জং তখন ওই অপরাধীকে বোঝায়, দেখো তুমি 20 বছর আগে যে অপরাধটা করেছো সেটার শাস্তি তুমি পেয়েছো এবং জেলে বসে সেটার অনুতাপও তুমি করেছো, সেটার অনুতাপ তোমার বিফলে যাবে না। তুমি যদি এখন আমার সাথে প্রফেশন অফিসে যাও, খুব ছোট একটা আমরা মামলা দেবো এবং তারপর তুমি তোমার লাইফটা ঠিকঠাক কাটাতে পারবে এবং আমরা তোমার জন্য সুপারিশ করবো যেন তোমার ট্র্যাকিং ডিভাইসটা শীঘ্রই খুলে ফেলা হয়। তো এই কথা শুনে নতুন জীবনের আশায় লোকটা তার গলা থেকে ছুরি নামিয়ে ফেলে এবং জং এর সাথে যেতে রাজি হয়। আর এরপর রাতে বাড়ি ফেরার পরে জং এর বাবা জং এর কাজ সম্পর্কে জিজ্ঞাসা করলে জং জানায়, এই কাজটা আমার অনেক পছন্দ হয়েছে এবং আমি অনেক এনজয় করছি, এমনকি আমার বস আমার অনেক প্রশংসা করছে। তো এরপর জং এর বাড়িতে আমরা দেখি একটা টিভিতে খবর দেখানো হচ্ছিল যেখানে নিউজ রিপ্রেজেন্টেটিভ বলছিল 1998 সালে কাং কি জুন নামের একটা ব্যক্তিকে 11 বছর একটা মেয়েকে রেপ করে সেটাকে পর্নোগ্রাফি বানানোর মামলায়
অ্যারেস্ট করা হয়েছিল এবং আজ প্রায় 26 বছর পরে সে জেল থেকে ছাড়া পেতে চলেছে। তো এখানে অফিসার কিং জানায় যেহেতু ওই লোকটা মুক্তি পাচ্ছে তার মানে ওর পেছনে আমাদের লোক লাগিয়ে রাখতে হবে, আর যেহেতু অনেক ভয়ঙ্কর অপরাধী ওর পেছনে যদি আমরা বেশি লোক লাগিয়ে রাখি তাহলে বাকিদের পেছনে আমরা লোক লাগানোর পর্যাপ্ত সময় পাবো না। তো আমাদের প্লিজ দুজন আরো নতুন প্রফেশন অফিসার দিন যাতে আমাদের প্রেশার কম হয়, যাতে আমরা কিছু করতে পারি। কিন্তু অপর মহল থেকে নতুন দুজন অফিসারের বা প্রফেশন অফিসারের পারমিশন দেওয়া হয় না, কারণ বুঝতেই পারছি এদেরকে মাসে 1.5-2 লাখ টাকা বেতন দিতে হবে। মানে কোরিয়ান সরকার ধনী বলে এরকম একটা সেক্টর চালাতে পারে, আমাদের দেশে তার এগুলো সম্ভব না। তবে তারপরেও অফিসার কিম রিকোয়েস্ট করে এই অপরাধী এ পর্যন্ত যতগুলো মেয়েকে টার্গেট বানিয়েছে এবং যা যা ও পূর্বের কাজ করেছে খুবই ভয়ঙ্কর, এবং বের হয়েও যে সেম কাজ করবে না তার কোনো গ্যারান্টি নেই। আর ও যেহেতু স্কুলের বাচ্চা মেয়েদের টার্গেট করতো, তো পূর্বের রেকর্ড অনুযায়ী ও স্কুলের টাইমের আগে এবং স্কুল টাইমের পরে, মানে মেয়েরা যখন স্কুলে ঢোকে আর স্কুল থেকে বের হয়, ইফ টিচাররা যে সময়টা আর কি স্কুলের সামনে থাকে ওই সময়ও টার্গেট করে মেয়েদের। তো আমাদের উচিত অন্তত পুরোপুরি সময়ের উপর নজরদারি না রাখতে পারলেও ওই 2টা টাইম নজর রাখা। তো যেহেতু ওপর থেকে কাজ পাওয়া যায় না, এই জন্য অফিসার কিম করে কি নিজ থেকে দায়িত্বটা নেয় যে সে নিজে দায়িত্ব রাখবে, যদিও সে অফিসার তারপরেও সে নিজে দায়িত্ব রাখবে, এটাকেই বলে দায়িত্ববোধ। এবং সে জংকে তার পার্টনার হওয়ার জন্য অ্যাপ্রোচ করে, আর জংও আনন্দে তার বসের সাথে কাজ করতে রাজি হয়ে যায়। আর ওইদিকে খবরে দেখানো হয় ওই জুন নামের কয়েদি সে খুব তাড়াতাড়ি জেল থেকে ছাড়া পেতে চলেছে, এবং সে এত ভয়ঙ্কর যে আগামী 10 বছর তার এই পায়ে ট্র্যাকিং ডিভাইস লাগানো থাকবে এবং পুলিশের নজরদারিতে থাকবে। তো ওই জুন নামের কয়েদি ছাড়া পাওয়ার আগে অফিসার কিম এবং জং জেলে গিয়ে পৌঁছায় এবং সেই জেলের কিছু ফর্মালিটি পূরণ করে লোকটার পায়ে ট্র্যাকিং ডিভাইস লাগিয়ে জুনকে বাড়িতে ফিরিয়ে নেওয়ার উদ্দেশ্যে সবাই মিলে বেরিয়ে পড়ে। কিন্তু ততক্ষণে জুনের ছাড়া পাওয়ার খবর মিডিয়ার মাধ্যমে সব জায়গায় ছড়িয়ে পড়ে, আর এর ফলে যেটা হয় জুনের সকল প্রতিবেশী একসাথে জড়ো হয় এবং সেটার প্রতিবাদ করে, কারণ ওর মতো ভয়ঙ্কর একটা রেপিস্ট সমাজের জন্য খুবই ভয়ঙ্কর। 4-5টা বাচ্চা মেয়েকে এনে সে পর্নোগ্রাফির ভিডিও বানিয়েছিল। কিমদের গায়ের উপরে তখন সাধারণ লোকজন টমেটো এবং ডিম ছুটতে শুরু করে, কিন্তু বুঝতে হবে আইনের তো একটা লিমিট রয়েছে, 26 বছর জেল খেটেছে আর ওকে কত শাস্তি দেওয়া হবে। কিন্তু এরই মাঝে একজন ইউটিউবার করে কি অ্যাটেনশন নেওয়ার জন্য পুলিশের গাড়িতে উপরে উঠে লাইভ স্ট্রিমিং করা শুরু করে, মানে জুনকে ছেড়ে দেওয়ার প্রতিবাদ জানাতে থাকে। তবে তারপরেও সকল ধরনের প্রতিরোধ এড়িয়ে তারা জুনকে কোনো মতো গাড়ি থেকে বের করে এবং অ্যাপার্টমেন্টের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। এবং জুনের চেহারা দেখে বুঝতে পারছো কত ভয়ঙ্কর। যে মানুষ যত বেশি কুল থাকতে পারে, যত কম কথা বলে, বুঝবে সে তত বেশি ভয়ঙ্কর। এটা খুবই পয়েন্টের একটা কথা। আর যারা হুট করে রেগে যায়, রাগ কন্ট্রোল করতে পারে না, বুঝবে ওরা জেনারেলি ভালো মানুষ, বোকা। তো যাই হোক, ওই জুন যখন বাড়িতে যাচ্ছিল তখন সে বাড়িতে ঢোকার সময় 10 বছরের একটা ছোট্ট মিষ্টি বাচ্চা দেখে। কিন্তু আমাদের কাছে তো ছোট্ট মিষ্টি বাচ্চা, কিন্তু জুন রেপিস্টের নজর ওর দিকে তাকিয়ে থাকে। আর এই দৃশ্য দেখে ওই বাচ্চার বাবা ভয় পেয়ে ওকে কল করে এবং বাড়ির ভেতরে নিয়ে যায়। আর এরপর আমরা দেখি রাতে ওর বাড়ির সামনে পুলিশ টহল দিতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ পরই পুলিশ চলে যেতে একটা লোক চোরের মতো চুপি চুপি ওদের গলিতে ঢোকে এবং সেই লোকটা গিয়ে জুনের বাড়িতে নক করে। আর জুন দরজা খুললে ওদের কথায় আমরা বুঝতে পারি ওরা দুজন খুব পুরনো বন্ধু এবং তারা একসাথেই পর্নোগ্রাফির ব্যবসা করতে একটা সময়। তো ওই লোকটা করে কি জুনকে একটা জ্যাকেট দেয় আর সিগারেট দেয় এবং বলে চল ছাদে গিয়ে সিগারেট খাই। কিন্তু জুন তখন তার পায়ে যে ডিভাইসটা রয়েছে সেটা দেখায়, বাট লোকটা বলে এই ঘোড়ার ডিমের ডিভাইস পরে আমি গত 3 বছর ধরে রয়েছি, আর এই ডিভাইসটা তুই যদি এক বিল্ডিং এর মধ্যে ওঠানামা করিস সমস্যা নেই। মানে বুঝতে পারছো আমি এখানে রয়েছি, এখন আমি যদি খারাপ 5 তলা উপর উঠে যাই ডিভাইস তো মানে জিপিএস তো ওই একই জায়গা দেখাবে। তো ওকে বলে চল আমরা ছাদে যাই, তাহলে পুলিশ আমাদের মুভমেন্ট ডিটেক্ট করতে পারবে না। তো এর ফলে তারা ছাদে গিয়ে স্মোক করতে থাকে এবং সেই লোকটা জুনকে আবারও কাজ শুরু করার কথা বলে যে চুপি চুপি আমরা কাজ করবো, অনেক টাকার ব্যাপার এবং আমার কাছে এখন নতুন ক্লায়েন্ট এসেছে। কিন্তু আমরা দেখতে পাই ছাদে থাকার সময় জুন পুরো সময়টা তার বাড়ির সামনের বেলকনির দিকে তাকিয়ে থাকে, যেখান দিয়ে সে সকালবেলা ঢোকার সময় ছোট্ট একটা বাচ্চা মেয়ে দেখেছিল। এবং এদের দেখে আমরা বুঝতে পারি তারা ভয়ঙ্কর আরেকটা পাপ করতে চলেছে। আর ওইদিকে অফিসে বসে থাকা জুনের উপর নজর রাখার সময় জুনের পায়ের ডিভাইসের জিপিএস এর মুভমেন্ট ট্র্যাক করে জং এবং ওর পেছনে যায় এবং সমানের সিগন্যাল ট্র্যাক করতে করতে একটা সময় জুনের কাছাকাছি চলে আসে। মানে জুনরা এখন বাড়ি থেকে বের হয়েছে এবং একটা বিল্ডিং এর পার্কিং এ এসে উপস্থিত হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে আশেপাশে চেক করতে থাকে। আর এদিকে আমরা দেখি পার্কিং লটে থাকা একটা গাড়ির আলো জ্বালিয়ে দিলে মানে সিগন্যাল দিলে জুন করে কি সেই গাড়িতে ওঠে। আর এই গাড়িতে জুনের বন্ধুর সাথে আরো একটা লোক বসেছিল, আর এই লোকটা সরাসরি জুনকে কাজ করার প্রস্তাব দেয়। আর এখানে আমরা জানতে পারি এই লোকটার ডার্ক ওয়েবে একটা সাইট রয়েছে এবং ওই ডার্ক ওয়েবে সে ছোট ছোট বাচ্চাদের টর্চারজনক যে যৌন ভিডিওগুলো রয়েছে সেইগুলো আপলোড করে এবং এগুলো ধনী ধনী লোকের অনেক টাকা দিয়ে কেনে বা কিনে দেখে। তো ওকে এই ধরনের ভিডিও বানানোর জন্য অ্যাপ্রোচ করে এবং জানায় 10 মিনিটের একটা ভিডিওর জন্য তাকে 10 মিলিয়ন ইউয়ান বা প্রায় 10 লক্ষ টাকা দেওয়া হবে। চিন্তা করো, এমনকি ওই ভিডিও দেওয়ার পর ওই বাচ্চাটাও যা মনে তাই করতে পারবে। তো জুন এই কথা এই প্রস্তাবে রাজি হয়ে যায়। আর এইদিকে তখন পার্কিং লটে এসে পৌঁছায় হচ্ছে জং। সে আশেপাশে জুনকে খুঁজতে থাকে, কিন্তু এখানে লক্ষ্য জুনরা যে গাড়িটিতে বসেছিল সেটা কালো কাঁচ দিয়ে ঢাকা ছিল। এটার মানে হচ্ছে ভেতর থেকে ওরা বাইরে দেখতে পারবে, কিন্তু বাইরে থেকে জং ভেতরে দেখতে পারবে না। তবে তারপরেও জং করে কি সেখানকার যতগুলো গাড়ি ছিল সবগুলোর নাম্বার তুলে নিয়ে আসে, ছবি তুলে, এবং অফিসে কল করে জানায় যে আমি ওর লোকেশনটা বুঝতে পারছি না। আর তখন অফিসার কিম করে কি জুনকে কল করে, আর জুন তখন রিসিভ করে কলটা, মানে ভিলেন। এবং অফিসার কিম যখন জিজ্ঞাসা করে তুমি কোথায় রয়েছো, তখন ওই ভিলেন জুন করে কি খুব শান্তভাবে প্রশ্নের উত্তর দেয় এবং বলে আমি তো একটা রেস্টুরেন্টে খাবার খেতে এসেছি। তো এটা শুনে জং করে কি ওই দোকানে আসে যে আসলে ওখানে আছে কিনা, এবং দেখা যায় যে আসলে ওখানে আছে। তো এর জন্য ওর উপর সন্দেহ চলে যায়। কিন্তু তার পরের দিনই একটা বাচ্চাকে কেউ কিডন্যাপ করে নেয় এবং
এরপর আমরা দেখি যে ওই ভিলেন জুন এবং তার বন্ধু একটা নির্জন বাড়িতে গিয়েছে ভিডিও শুট করার জন্য, মানে উপযোগী একটা জায়গা খুঁজতে। এবং এখানে জুন তার বন্ধুকে বলে ভিডিও শুট করার সময় বাচ্চা তো চেঁচামেচি করবে, এই আওয়াজ আবার বাইরে যাবে না, তো সেই ব্যবস্থা কি আছে? ওর বন্ধু তখন বলে তুমি এটা নিয়ে চিন্তা করো না, ওটা আমি দেখবো। তো ওই লোকটা করে কি জুনের হাতে অ্যাডভান্স টাকার বান্ডেল তুলে দিয়ে বলে এই ভিডিও শুটের জন্য বাচ্চা তো তুমি পেয়ে গিয়েছো, কালকে আমাদের শুট করতে হবে। আর ওইদিকে অফিসের মনিটরে আবার সেই পুরনো অপরাধী লির ছবি ভেসে ওঠে, যার ব্যাটারির পার্সেন্টেজ কমে গিয়েছে, আবার সুইচ অফ। আবার এইদিকে জং করেছে কি ওই ভিলেন জুনের উপর তীক্ষ্ণ নজর রাখছে, মানে ওর ব্যাপারটা সন্দেহজনক। তো জং যেহেতু ব্যস্ত এটা জানার পরে অফিসার কিম করে কি জংকে না নিয়ে অন্য এক সহকর্মী নিয়ে লিকে ধরার উদ্দেশ্যে পরিত্যক্ত একটা গুদামে অবস্থিত হয়। আর লিকে খুঁজে বেড়ানোর সময় হঠাৎ করে তারা একটা মহিলা কণ্ঠের চিৎকার শুনতে পায়। তো দুজন সেই দিকে ছুটতে শুরু করে, কিন্তু এটা ছিল ওই লি নামের অপরাধীর বানানো ট্র্যাপ, কারণ সে ওই টেপ রেকর্ডের ওই আওয়াজটা শোনাচ্ছিল। আর এইদিকে জংকেও ট্র্যাপ করে ওই ভিলেন জুন করেছে কি একটা পুরনো দোকানের মধ্যে নিয়ে এসেছে এবং বাইরে থেকে শাটার আটকে দেয়। তো জং তখন চেক করতে লাগে বাইরে কোনো দরজা আছে কিনা, কিন্তু দেখা যায় ওখানে আরো অনেক ভিলেন রয়েছে। তো শুরু হয়ে যায় ডু অর ডাই ফাইট, মানে হয় মারো নয় মরো। আবার বাইরে এইদিকেও কিমরা মারামারিতে জড়িয়ে পড়েছে। আর এই মারামারিতে কিমের যে সহকর্মী সে মারাত্মকভাবে আহত হয়, তাকে শক দিয়ে গুন্ডারা ফেলে দেয়। আবার ওইদিকে জং কোনোভাবে ওই লোকগুলোর কাছ থেকে বেঁচে ফিরে আসে এবং কিমকে কল দেয়, কিন্তু কিমরা যখন ফোন রিসিভ করে না তখন জং করে কি কিমের লোকেশন ট্র্যাক করতে গিয়ে দেখে ওর ট্যাবলেটটা ভেঙে গিয়েছে মারামারির সময়। আর এর জন্য বৃষ্টি মাথায় নিয়ে খুঁজতে বেরিয়ে পড়ে। আবার ওইদিকে ভিলেন জুন আরেকটা নিষ্পাপ শিশুর উপর নিজের পাশবিক নির্যাতন এবং পর্নোগ্রাফির জন্য তৈরি হচ্ছে। আর জং এদিকে বৃষ্টির মধ্যে জুনের বাড়িতে পৌঁছায় এবং জুনের বাড়িতে যখন উপরের দিকে উঠতে লাগে, মানে ওই ভিলেনের বাড়ির উপরে যখন উঠতে লাগে, ওই বাড়ির বেসমেন্টে মানে মাটির নিচে যে তলাগুলো থাকে সেইখানে পায়ের চিহ্ন পায় এবং সেখানে গিয়ে কান পাতলে ও গোঙানির আওয়াজ শুনতে পায় এবং ও করে কি দরজায় ধাক্কা দেয়, কিন্তু কোনো লাভ হয় না। তখন সে বাইরের গ্রিল খুলে ঢোকার চেষ্টা করে। আর ওই মুহূর্তেই পাশের বাড়ি থেকে একজন লোক উকি দিলে জং চিৎকার করে ওকে পুলিশে খবর দিতে বলে এবং এক পর্যায়ে টানাটানির মধ্যে গ্রিলটা খুলে যায় এবং তারপর জং করে কি কাচের জানালায় লাথি মেরে সেই ঘরের ভেতরে প্রবেশ করে। আর এরপর শুরু হয় জুন এবং জং এর মারামারি। তো জং তো জুনকে মেরে ঘায়াল করে দেয়, কিন্তু তখনই পাশের ঘর থেকে জুনের সেই বন্ধু চলে আসে ধারালো ছুরি নিয়ে এবং জং এর উপর ঝাঁপিয়ে পড়ে। বাট ততক্ষণে জং ওই কিডন্যাপ হওয়া বাচ্চাটিকে দেখতে পায়। আর এই বাচ্চাটি তো ভয়ে মনে করে একবারে জবসব হয়ে রয়েছে। তো জং ওদের সবাইকে মোটামুটি ভালো মতো ঘায়াল করে জলে মাথার দেয়ালে বাড়ি মেরে অজ্ঞান করে দেয়। আর তারপর জং করে কি আহত শরীরটিকে টেনে হিসড়ে বাচ্চাটার কাছে নিয়ে যায় এবং ঘরের বাইরে এনে বাচ্চাটাকে অভয় দেয় ভয় পেও না, কিন্তু তখনই বাচ্চাটা ভয় কেঁদে ওঠে। আর জং বুঝতে পারে ওর পেছনে জুন দাঁড়িয়ে রয়েছে এবং ও হয়তো ওকে মেরে ফেলবে, কিন্তু তখনই এখানে পুলিশ ঢুকে যায়। আর এই সুযোগে জুন সেখান থেকে পালিয়ে যেতে সফল হয়। আর এই দিকে আমরা দেখি জংকে হসপিটালে ভর্তি করা হয়েছে, বাচ্চাটিকে উদ্ধার করা হয়েছে, ওকে হসপিটালে ভর্তি করা হয়েছে। তো জং এর বাবা খুব টেনশনে সেখানে ছুটে আসে। আর ওই সময় জং এর বাবার গলার আওয়াজ পেয়ে জং জেগে ওঠে। আর জুনকে ধরার জন্য পুরো পুলিশ টিম লেগে গিয়েছে, তারা যত দ্রুত সম্ভব ওকে ধরতে চায়। আর ওই সময় জং তার অফিসার কিম এবং তার সহকর্মীর বিষয়ে জানতে চাইলে সুপারভাইজাররা জানায় কিমের সার্জারি চলছে, তার ঘাড়ে মারাত্মক আঘাত লেগেছে, তবে সৌভাগ্যবশত তার কোনো নার্ভ ড্যামেজ হয়নি, কিন্তু তোমার সহকর্মী মারা গিয়েছে। তো এই কথা শুনে জং কান্নায় ভেঙে পড়ে। আর এরপর একটু সুস্থ হয়ে শেষকৃত্য অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে যায় এবং এরপর জংকে তার সাহসিকতার জন্য অফিস থেকে পুরস্কৃত করা হয়। আর পুরস্কার নিয়ে আসার সময় বাইরে এসে সে একজন মহিলাকে দেখে যে তার জন্য অপেক্ষা করছিল। তো ওই মহিলা জানায় সে হচ্ছে মিনজুর আন্টি। আর মিনজু মানে হচ্ছে সেই ছোট বাচ্চা মেয়েটি যাকে আমাদের জং উদ্ধার করেছে। আর তিনি জংকে ওই বাচ্চার জীবন বাঁচানোর জন্য সামান্য কিছু উপহার দেন। আর ওই বাচ্চা মেয়েটির হাতে বানানো একটা কার্ড দেয়। আর ওই কার্ড খুলে জং প্রতি লাইনে দেখতে পায় যে ওকে প্রচুর ধন্যবাদ জানানো হয়েছে এবং ওই মিনজু লিখেছে আজকে আমার বেঁচে থাকার পেছনে আপনারই একমাত্র অবদান রয়েছে এবং আপনার কারণে আমি আমার বাবা মার কাছে আসতে পেরেছি। তবে এখানে ওই বাচ্চাটির আন্টি জানায় ওই মেয়েটি এখনো সেদিনকার ট্রমা থেকে বেরিয়ে আসতে পারেনি, ভয়ের কারণে সে বাড়ি থেকে বের হয়ে ছেড়ে দিয়েছে। আর এরপর আমরা দেখতে পাই জং কিছুটা সুস্থ হয়ে উঠলেও কিম এখনো নার্সিং হোমে রয়েছে। আর তার সাথে দেখা করতে যায় হচ্ছে জং এবং তার 3 বন্ধু। তো জং তখন কিমকে জানায় এই বাচ্চাটা কোনো দোষ না করার সত্ত্বেও আজকে বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছে, আমাদের উচিত ওর জন্য কিছু করা। তো কিম তখন জানায় এত বছর ধরে জেল খাটার কারণে ওই ভিলেন জুন পুলিশের সব খুঁটিনাটি জানে, ও খুব সহজে পুলিশের হাতে ধরা পড়বে না। আর জং তুমি খুব বেশি স্ট্রেস নিও না, কারণ এখনো তুমি পুরোপুরি রিকভার হওনি। যাই হোক, এরপর জং করে কি তার 3 বন্ধুর সাথে এটা নিয়ে আলোচনা করতে বসে যে কি করা যায়, ওই জুনকে তো ধরতে হবে, ও বাইরে থাকলে তো বিপদ। তো ওর 3 বন্ধু বলে ঠিক আছে আমরা তো এই কেসে আছি এবং আমরা যেভাবে পাবজি খেলতাম এনিমি ধরতাম সেভাবে ওকে ধরবো। আর তারপর জং বলে শেষবারের মতো আমি জুনকে একটা গাড়িতে দেখতে পেয়েছিলাম আর ওই গাড়ির নাম্বারটা আমার কাছে আছে। আর ময়েশ্চার করে ওই গাড়ির নাম্বার ধরে গাড়িটা কার নামে আছে সেটা রেজিস্ট্রেশন বের করে ফেলে। আর তারপর তারা 4 জন মিলে গাড়ির মালিকের ফ্ল্যাটে যায়। আর ওই মালিক তোদের দেখে পালানোর চেষ্টা করে, তবে তারপর ওই লোকটা করে 4 জন ধরে ফেলে। তো তখন জং এর হ্যাকার বন্ধু ময়েশ্চারের সাহায্যে ওই লোকটার কম্পিউটার হ্যাক করে ওটার ভেতরে প্রচুর ফাইল পাওয়া যায় এবং একটা ফাইল প্লে করতেই ভিডিও দেখে তো মনে করে ভয় পেয়ে যায় ওরা, ছোট ছোট বাচ্চাদের নোংরা নোংরা অত্যাচারের ভিডিও, পর্নোগ্রাফির ভিডিও। তো ময়েশ্চার তাদেরকে এই কথা জানালে জং তো রেগে যায় এবং ওকে লাথি মেরে মেঝেতে ফেলে দেয় এবং ওর হাতে যে টিজার গানটা ছিল সেটার ভয় দেখিয়ে বলে জুন কোথায় আছে বল। কিন্তু ওই লোকটা তো ভয় পাই না, উল্টো পৈশাচিক হাসি দিয়ে বলে তুমি টিজার ব্যবহার করো, সমস্যা কি। কিন্তু এতে জং আরো ভয়ঙ্কর রাগ হয়ে যায় এবং ওকে যখন টিজার মারতে যাবে ওর চোখে তখনই ওর বন্ধুরা ওকে সরিয়ে নেয়। কিন্তু টানাটানির এক পর্যায়ে ওই টিজারটা লোকটার চোখে গিয়ে লাগে, প্রচন্ড রক্ত পড়তে থাকে, লোকটা চিৎকার করতে
করতে থাকে আর তখন সবাই বুঝতে পারে একটু মনে হয় বাড়াবাড়ি হয়ে গেল নাকি ও তো অন্ধ হয়ে যাবে, কিন্তু জং বলে যা করেছে ঠিক করেছে, ওর মতো লোকের অন্ধই হওয়া উচিত। কিন্তু তখন ওই লোকটা বলে প্লিজ আমাকে হসপিটালে নিয়ে যাও। বাট তখন জং বলে তুই জুনের ঠিকানা বলবো কোথায় রয়েছে, তারপর তোকে হসপিটালে নিয়ে যাবো। বাট ওই লোকটি তখন জানায় ও কই রয়েছে এটা তো আমি জানি না, কিন্তু ও আমার ডেবিট কার্ড ইউজ করছে আর সেটার মেসেজ আমার কাছে আসে। তো ওই মেসেজ দেখে তুমি বুঝতে পারবে ও কোন এটিএম এর কাছে রয়েছে। তো এই ইনফরমেশন জানার পরে ওকে ওরা হসপিটালে পাঠিয়ে দেয় আর এরপর তারা সবাই মিলে ওই ভিলেন জুনের অবস্থান বের করার চেষ্টা করছিল। তো রাইটার এখানে জানায় লাস্ট কয়েকদিনে এক একবার এক এক জায়গা থেকে এক এক এলাকা থেকে ওই কার্ডটা থেকে টাকা তোলা হয়েছে এবং এমন সব এলাকা থেকে টাকাগুলো তোলা হয়েছে যেখানে আশেপাশে প্রচুর হোটেল রয়েছে। তো তখন জং করে কি ময়েশ্চারকে ড্রোন আনতে বলে এবং সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে পড়ে আর এরপর তারা চারজন এসে পৌঁছায় লাস্ট যে জায়গা থেকে টাকা তোলা হয়েছিল যেখানে জুন থাকতে পারে। তো তিন বন্ধু জিনিসপত্র সেট আপ করতে লেগে পড়ে আর ময়েশ্চার ড্রোন ক্যামেরা তিন বন্ধুর উপর গতিবিধির জন্য আর কি করে আর কি। মোট কথা তিনজন তিন দিকে যাচ্ছে, ওইদিকে মনে করো কানেক্ট করে সবাইকে দিক নির্দেশনা দেবে। তো ওরা তিন ভাগে বিভিন্ন মোটেলের ছবি দেখে জিজ্ঞাসা করতে থাকে যে অমুকে উঠেছে কিনা বা এই চেয়ার আর কেউ উঠেছে কিনা। আর ওইদিকে আর্থওয়াক গলির একদম শেষে গিয়ে কিছু নোংরা প্লেট পরে থাকতে দেখে এবং সেটা জংকে জানালে সাথে সাথে ওখানে উপস্থিত হয় আর ওই মোটেলের ভেতরে ঢুকলেই গলার আওয়াজ পেয়ে ওরা নিশ্চিত হয়ে যায় যে জুন এখানে রয়েছে। আর তারপর জং করে কি বাইরে এসে ওর বন্ধুদেরকে পাঠিয়ে দেয় আর শুরু করে একটা ফাইট, মানে একেবারে মনে করো যে শরীরের জ্বালাময় ফাইট, ব্যাপক একটা লড়াই চলে। জং তো মনে করো সবাইকে কচু কাটা করছে আর সবটিকে মারার পরে পুলিশের সাইরেন শোনা যায় আর বলা হয় এখন সময় হচ্ছে 15 জানুয়ারি 2024 এবং ওদের চার বন্ধুকে কোরিয়ার প্রেসিডেন্ট সাহসিকতার জন্য পুরস্কৃত করছে। আর ঠিক ওই সময় সেই মেয়েটিও আসে যার জন্য জং নিজের জীবন বাজি রেখে ওকে বাঁচিয়েছিল। তবে এখন সে ঘর থেকে বের হতে আর ভয় পায় না। আর তাছাড়া মেয়েটি জানে জং এর মতো এরকম কোরিয়াতে অনেক অফিসাররা রয়েছে যারা সবসময় দেশকে ক্লিন রাখতে চায়, সবার নিরাপত্তা দিতে চায় এবং জং মনে করে দক্ষিণ কোরিয়ার অফিসারদের মধ্যে পুলিশদের মধ্যে একটা আইডল হয়ে ওঠে। বাট তখনই কম্পিউটারে কারো ব্যাটারির চার্জ কমে যাওয়ার নোটিফিকেশন আসে আর এখানে লক্ষ্য আমাদের জং এখন অফিসার হয়ে গিয়েছে। তো আমাদের অফিসার জং তখন তার অফিসার কিমের কাছে গিয়ে ইশারায় ব্যাপারটা জানায়, তার মানে আমাদের আবার বেরোতে হবে। তো এইভাবে ওরা বেরিয়ে পড়ে আর এভাবেই অভিযান চলতে থাকবে যতদিন না পর্যন্ত দক্ষিণ কোরিয়া ক্রিমিনাল মুক্ত হচ্ছে, বিশেষ করে যতক্ষণ না পর্যন্ত এই সমাজটা শিশু কিশোরীদের বাসযোগ্য হয়ে উঠছে। আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক এখানে বুঝতেই পারছো আমাদের দেশেও কিন্তু এই ধরনের রেপ প্রচুর হয়েছে মাঝখানে, কিন্তু আহামরি বিচার কি হয়, প্রথম যে রেপটা ঘটে তারপরে খুব মনে করো হুলাহুলি হয়, এক একবার এক এক ক্রিঞ্জ ঘটনা ঘটে, সোশ্যাল মিডিয়াতে এক একবার এক একটা ট্রেন্ড আসে, আগেরটা আমরা সব ভুলে যাই। খুব বিপদ ভাই। তো চিন্তা করো দক্ষিণ কোরিয়ায় বসবাস করায় যদি এত বিপদ হয়, আমরা কিরকম বিপদের মধ্যে আছে সিরিয়াসলি। না আছে আইনের প্রয়োগ, না আছে নিরাপত্তা, আসলে কি আছে, আমরা কেন বাংলাদেশে রয়েছি। মানে তুমি আমাকে হয়তো অন্যভাবে বলতে পারো যে আপনি এবারে বড় বালসির হয়ে গেছেন, কিন্তু তুমি একবার চোখ বন্ধ করে চিন্তা করো আসলে আমরা কোথায় আছি। আসলে আমরা কিন্তু জঙ্গলের চেয়ে ভয়ঙ্কর জায়গায় বসবাস করছি যেখানে আরো ভয়ঙ্কর প্রাণী রয়েছে। তুমি একটা বাঘকে 10 জন মানুষ নিয়ে মারতে পারবে, কিন্তু এখানে যে ভয়ঙ্কর প্রাণী রয়েছে তারা এত বেশি শক্তিশালী যে তারা যদি কোনো অপরাধ করে তোমার মতো 1000 নিরীহ মানুষ বালটাও ফেলতে পারবে না তাদের। তো আজকে অমুক, কালকে তমুক, কালকে আমি, কালকে তারপর তুমি, কখন কে যে শিকার হবো এই সব মনে করো যে বাঘের শিকার হবো, মানুষ বাঘের শিকার হবো, তার কোনো গ্যারান্টি নেই। এটা তো খালি চাইল্ড অ্যাবিউজ না। আর তোমার আজকে বাচ্চা নেই, তুমি মনে করলে যে না বাচ্চা তো এটা, আর তাছাড়া আমাদেরও এক সময় বাচ্চা হবে, আমাদেরও কিন্তু এই ধরনের রিস্ক থাকবে। তো এই জন্য আমাদের মনে হয় সবাই মিলে সতর্ক হওয়া উচিত। তবে দেশে একদিন চেঞ্জ হবে যেদিন আমাদের দেশে সবাই শিক্ষিত হবে, মানে সত্যিকারের শিক্ষিত, যেটা খালি বইতে থেকে পাওয়া যায় না, দুনিয়া থেকে শিখতে হয়। ওই ধরনের যখন শিক্ষা হবে আস্তে আস্তে হয়তো দেশ চেঞ্জ হবে, কিন্তু সুযোগই তো দেওয়া হয় না। কেউ যদি ভালো হয় বা ভালো কিছু করতে চায় এমন বেশি চাপে পড়ে তাকে দেশ ছেড়ে চলে যেতে হয়। তো যাই হোক আমি বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ থাকি এবং আমার জন্য দোয়া করো, আল্লাহ জানে আমার সুযোগ দিয়ে আমিও যেন দেশ ছেড়ে কোনোদিন চলে যেতে পারি। আর ভিডিও শেষ করার আগে আমি আবারও মনে করিয়ে দিতে চাই আমার নতুন যে একটা গেমিং চ্যানেল তৈরি করেছি, পিসি গেমিং চ্যানেল, সেই চ্যানেলটার ব্যাপারে। আর এটা এমন একটা চ্যানেল এখানে তুমি একবারে টিভি সিরিজ বা সিনেমা দেখার মতো একটা মজা পাবে, পুরো সিনেমেটিক ফিল পাবে। এই গেমগুলোর এত সুন্দর স্টোরি হয়ে থাকে, আমি যখন গেমগুলো খেলবো তো মনে হবে তুমি নিজেই গেমগুলো খেলছো, মানে অন্যরকম একটা ভাইব পাবে। এবং আমাকে যারা কখনো দেখোনি তারা এই গেমে দেখতে পাবে আমাকে, কারণ এই গেমে আমি ফেস ক্যাম দিয়ে গেম প্লে রেকর্ড করেছি। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো অন্তত 2-3টা পর্ব ধৈর্য নিয়ে দেখার জন্য। আর এখনো পর্যন্ত মাত্র একটা পর্ব সেখানে আপলোড হয়েছে, তো প্রথম পর্বটা একটু তোমরা ধৈর্য নিয়ে দেখো এবং কমেন্ট করো কেমন হয়েছে, এরপর আরো কোন ধরনের গেম তোমরা চাও সেটাও কমেন্টে জানাবে। ঠিক আছে, তো আমি বিদায় নিচ্ছি। আর গেমিং চ্যানেলটা অবশ্যই ঘুরে এসো, ডিসক্রিপশন এবং পিন কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। মানে লাস্ট একটাই জানালাম আর কি, একটা প্রাণী মারছি এরকম একটা। এই কিসের শব্দ? বাঘ! কিন্তু আমার তো কন্ট্রোল নাই, এটা স্টোরির অংশ। দৌড় দিবার না করছে কিন্তু ডেঞ্জারাস বাঘ, তো আমি তো গেছিলাম তো তারপর টু ডেঞ্জারাস ভাই, এটা তো একবারে ডেঞ্জারাস রে ভাই। মানে প্রাগাদেশ আমাদের বস ডেলসো তো ওর অ্যাটাক করছে, মনে হয় শেষ ডেলসো বাঁচা নেবে আমাদের এবার। তারপর আমি হাতে টাকার কি করুন পিছনে তো নিচে তো ভাই খারা পাহাড় ভাই, মরতে হইব ভাই, এটা তো কোনো লক্ষণই নাই। ও পাহাড় এই থেকে বাঁচা যাবে, পাহাড় থেকে লাভ, বাট আমার হাতে এখনো কন্ট্রোল না, এখনো গেম স্টোরি মোডে চলতেছে, গেমের স্টোরি মোডে ভাই। লেটা বেটা সবারই কি
একবারে সাফারি কি গেম শুরু হয়ে গেছে।